আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল superbiker.h। তো আজকে আমার সাথে আছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। হাজারো যুবকের ক্রাশ, বাংলাদেশের অনেক দিনের যুবকদের অনেক দিনের ইচ্ছা যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসবে এবং সেটা তারা চালাবে। সো সেই ইচ্ছা বাংলাদেশ সরকার পূরণ করছে। অসংখ্য ধন্যবাদ যে আমাদের 350 সিসি পর্যন্ত পারমিশন দেওয়ার জন্য। সো রয়্যাল এনফিল্ড যেহেতু আজকে পাইছি কোনো না কোনোভাবে, আমার এক বড় ভাইয়ের বাইক, তো সে অলরেডি এটা দিয়ে শ্রীমঙ্গল থেকে ট্যুর দিয়ে আসছে, ঢাকা টু শ্রীমঙ্গল হয়ে নোয়াখালী আসছে, আবার আজকে ঢাকা যাবে। তো ভাবলাম একটু জিনিসটা চালাই একটু আপনাদের সাথে শেয়ার করি যে জিনিসটা কীরকম, এই বাইকটা কী। সো প্রথমত এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাংলাদেশে 3টা মডেল লঞ্চ হয়েছে। একটা হলো হান্টার 350, ক্লাসিক 350 এবং বুলেট 350। ও 4টা, আরেকটা আছে মেটিও 350। সো ওইটার মধ্যে সবথেকে সুন্দর আমার কাছে লাগে হচ্ছে এই হান্টার বাইকটা সবথেকে সুন্দর লাগে আমার কাছে। এটা একটা ক্লাসিক লুকও দেয়, প্লাস সেই সাথে বিশেষ করে এই কালার যেটা আছে, এই কালারটা আসলে আমার কাছে সব থেকে জোস লাগে যে কটা মডেল আছে হান্টারের মধ্যে। সো এই 350 সিসির ইঞ্জিন, এটা নিয়ে একটু কথা বলি। রয়্যাল এনফিল্ডের বিশাল বড় একটা ইঞ্জিন। সো এটা হচ্ছে 350 সিসির ইঞ্জিন এবং এটা প্রডিউস করে 20 bhp পাওয়ার, সেই সাথে 27 নিউটন মিটার টর্কও প্রডিউস করে। যেহেতু এটা একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিন, সো আন্ডার স্কোয়ার ইঞ্জিনগুলো হচ্ছে আপনার পাওয়ার কম প্রডিউস করে বাট টর্কটা বেশি প্রডিউস করে। সো আন্ডার স্কোয়ার নিয়ে আরেকটা আপনাদেরকে বিস্তারিতভাবে যদি বলতে চাই, সেক্ষেত্রে আন্ডার স্কোয়ার ইঞ্জিনের হচ্ছে আপনার বোর্ডটা হচ্ছে কম থাকে বাট স্ট্রোকটা বেশি থাকে। এতে করে আপনি খুব ভালো একটা টর্ক পাবেন, পাওয়ার থেকে টর্কটা বেশি। তো চলুন এই বাইকটা একটু রাইড করে আপনার সাথে শেয়ার করি যে কীরকম। এই বাইকের আসলে কোয়ালিটি বলতে আপনার সুইচ গিয়ার কোয়ালিটি, এই গ্রিপগুলো, রাবারের যে গ্রিপগুলো হচ্ছে কোয়ালিটি সুপার। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এই বাইকের, কারণ এখানে দেখেন আপনার যে স্টক জিনিসগুলো দেওয়া হয়েছে, স্টক যে চাপা দুইটা আছে, এই চাপা দুইটা অসাধারণ কোয়ালিটির চাপা। এক কথায় ফিনিশিংগুলো অস্থির, অসাধারণ ফিনিশিং। আর মিটারে যেটা রয়েছে এখানে আরপিএম মিটার নাই, ফুল ইন্ডিকেটর মিটার আছে, আর হচ্ছে আপনার যে স্পিডোমিটার সেটা রয়েছে, এখানে নেভিগেশন মিটার রয়েছে। সো আসুন এই বাইকটা আমরা রাইড করে আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম। ও এই গাড়িটা আপনি যখন স্টার্ট করবেন, স্টার্ট করার পরে যে ফিলিংসটা পাবেন, সেটা যে সাউন্ডটা পাবেন, সেই সাউন্ডটা হচ্ছে আপনার একটা অন্যরকম সাউন্ড, ধাক একটা সাউন্ড। তো আপনার যদি আমি সাউন্ড একবার চেক করাই, অসাধারণ একটা সাউন্ড এই বাইকের। চলুন একটু রাইড করে আপনার সাথে শেয়ার করি বাইকটা কীরকম। সো আপনি যখন এটাতে বসবেন, আমার সাথে একজন পিলিয়ন আছে, আপনি কখনো ফিল হবে না যে গাড়িতে একজন পিলিয়ন আছে। এর কারণ হচ্ছে এটার 27 নিউটন মিটার টর্ক। আপনি যখন 150 সিসি বা R15 বা GSX-এর মতো পাওয়ারফুল বাইকগুলোতে যখন বসবেন, তখন কিন্তু আপনার ফিল হবে যে না, পিছনে একটা পিলিয়ন আছে, বাইকটা ভারী মনে হচ্ছে। বাট এই বাইকের ক্ষেত্রে আপনি পিছনে যে পিলিয়ন আছে সেটা আপনি ফিল করতে পারবেন না, কারণ এটার হচ্ছে অত্যাধিক টর্ক। তো চলুন এটার প্রথমে ফার্স্ট গিয়ারটা চেক করি, ফার্স্ট গিয়ারে কত ওঠে। ও ফার্স্ট গিয়ার 50। ও সেকেন্ড গিয়ারে অলমোস্ট 80, 78 এরকম। এই বাইক চালানোর পর, বাইকে ওঠার পর চালানোর সময় আপনি প্রথম যে জিনিসটা ফিল করবেন সেটা হচ্ছে এই বাইকের ভাইব্রেশন। এটা আপনি হায়ার আরপিএমে যাওয়া লাগে না, লোয়ার আরপিএম থেকে আপনি বাইকটার ভাইব্রেশনটা খুব ইজিলি ফিল করতে পারবেন। এবং এই ভাইব্রেশনগুলো আপনি যদিও আরপিএম মিটার দেওয়া নাই, বাট হালকা একটু রেভ করলে আপনার এই লুকিং গ্লাস সহ কাঁপতে শুরু করে। এটা আপনার রয়্যাল এনফিল্ড যে কোনো মডেলের বাইকেরই লুকিং গ্লাস কাঁপতে শুরু করে। ভাইব্রেশনটা আপনার ফুটের থেকেও হ্যান্ডেলের ভাইব্রেশনটা বেশি। সো এটা হচ্ছে একটা এই বাইকের ডিসঅ্যাডভান্টেজ। আর যে সাসপেনশন যেটা রয়েছে এই বাইকটার, সাসপেনশনটা আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে।
যথেষ্ট স্মুথ একটা সাসপেনশন, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যে অনেক স্মুথ একটা সাসপেনশন আপনি এখানে এই বাইকে পাবেন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ছোট একটা মিটারের মধ্যেও তারা গিয়ার ইন্ডিকেটরটা দিয়ে দিছে। এটা আপনি অনেক বড় বড় মিটারের কনসোলের মধ্যেও পাবেন না, যেটা রয়্যাল এনফিল্ড খুব একটা অসাধারণ একটা কাজ করছে। এখানে হচ্ছে আপনার গিয়ার দিয়ে দিছে, আপনার অডো আছে, ট্রিপ 1, ট্রিপ এ, ট্রিপ বি, সব কিছু যত ইনফরমেশন আরপিএম বাদে, আরপিএম মিটারটা বাদে যত কিছু ইনফরমেশন দরকার সব কিছু তারা এই বাইকে দিয়ে দিছে। সো এটা একটা ভালো অ্যাডভান্টেজ, আপনি যখন রয়্যাল এনফিল্ড যখন নেবেন তখন এই জিনিসগুলো আসলে খুবই কাজে দিবে। সো এই বাইকটা নিয়ে আপনি হয়তোবা টপ স্পিড আপনি এটা থেকে আশা করি 120 থেকে 30-এর বেশি পাবেন না, আর ওই রকম আর পিএমে যাওয়া লাগবে টপ স্পিড অ্যাচিভ করার জন্য। বাট আপনি এটা থেকে যথেষ্ট ভালো একটা পুল পাবেন, মানে পাওয়ার যেটাকে বলা হয়। যেহেতু টর্ক অত্যাধিক বেশি, তার ফলে আপনি এটা থেকে মানে খুব ভালো একটা টর্ক পাবেন। যেমন টানার সাথে 60-এর উপর উঠে গেছে গাড়ি 3 নম্বর গিয়ারে। সো এটা নিয়ে কোনো কথা হবে না। বাট ইনিশিয়ালটা এই গাড়ির যথেষ্ট কম। ইনিশিয়াল আপনি যে কোনো 150cc গাড়ি দিয়ে এটা ইনিশিয়াল থেকে আপনি বিট করতে পারবেন ইজিলি, কারণ এটা হচ্ছে আপনার ট্যুরিং বেসড একটা বাইক, এটাকে আপনার পাওয়ার চিন্তা করে বানানো হয় নাই। সো যারা ট্যুর করতে চান তাদের ক্ষেত্রে এই বাইকগুলো বেস্ট হবে যদি আপনারা ভাইব্রেশনের চিন্তাটা মাথা থেকে ফেলে দেন। আর যদি হ্যান্ডেলিংয়ের কথা বলি, হ্যান্ডেলিং এই বাইকটা যথেষ্ট ভালো। আপনি এই বাইকটা নিয়ে খুব ইজিলি মুভ করতে পারবেন সিটিতে এবং হাইওয়েতে। দেখুন আমি মানে খুব ইজিলি মুভ করতেছি এই বাইকটা নিয়ে। তো ওইসব নিয়ে এই দেখুন ভাইব্রেশন শুরু হয়ে গেছে 80। সো ভাইব্রেশনটা আপনি এই বাইকে ফিল করতে পারবেন যে কোনো বাইকের তুলনায়, আপনি অন্যান্য বাইকের তুলনায় এই বাইকে ভাইব্রেশনটা ফিল করতে পারবেন। বাট আপনি স্মুথনেসটাও এই বাইকে পাবেন। তো আর একটা জিনিস হচ্ছে রাইডিং পজিশনের ক্ষেত্রে এই বাইকটা যে কোনো হাইটের একটা মানুষ খুব কমফোর্টেবল চালাতে পারবে। এবার ব্রেকিংয়ের ক্ষেত্রে যদি বলি, এই বাইকের ব্রেকিংটা যেহেতু বাইকের ওয়েট বেশি, সেই অনুযায়ী ব্রেকিংটা তুলনামূলক একটু লুজ হবেই, কারণ আপনি একটা জিনিসের যত বেশি ওয়েট থাকবে ওটার ব্রেকিং পারফরমেন্সটা অতটা স্ট্রং হবে না। তবুও যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস এবং ডাবল ডিস্ক ব্রেক, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো একটা ব্রেকিং। বা যদি আমি তুলনা করি এই বাইকের ব্রেকিংটা অন্যান্য 150cc যেমন R15 বা G6-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই ওই বাইকগুলো এটার ব্রেকিংয়ের থেকে আগে থাকবে। তো এবার আসে এই বাইকটা কাদের জন্য পারফেক্ট হবে। এই বাইকটা শর্ট হাইট এবং লং হাইট যে কোনো মানুষের জন্য পারফেক্ট হবে। আর যারা স্পোর্টস সেগমেন্টের বাইক খুঁজেন তাদের জন্য এই বাইকটা অবশ্যই একটা, যারা টানাটানি করছেন যে আমি প্রচুর টানাটানি করবো, আমার অনেক স্পিডিংয়ের বাইক দরকার, তো সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের কোনো মডেলই আপনার জন্য না। সো এই বাইকটা আসলে ট্যুরিংয়ের ক্ষেত্রে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাইক ইন বাংলাদেশ, কারণ এখানে আপনি কোনো প্রকার ব্যাক পেন পাবেন না, কোনো প্রকার হাতের কোনো পেইন আপনাকে নিতে হবে না, কারণ এই সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল একটা সিট। সো যদি ওভারঅল বিবেচনা করি এই বাইকটা ট্যুরিংয়ের ক্ষেত্রে বাংলাদেশে এই বাইকের উপরে আমার মনে হয় না কোনো কম্পিটিটর আছে। যথেষ্ট বেস্ট একটা বাইক বলে আমি মনে করি। কিছু ভালো এবং খারাপ দিক দিয়ে আমি এতটুকু চালাই, আমি যেটা মনে করছি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রথমত এর ভাইব্রেশনটা। এটাকে আপনি যখন হালকা একটু পুশ করবেন, এই হালকা একটু পুশ দেখেন লুকিং গ্লাসগুলো কাঁপতে শুরু করতেছে, সেম ক্ষেত্রে এইটাতেও। সো ভাইব্রেশনটা তুলনামূলকভাবে ভালোই বেশি। আর একটু পুশ করলে এটা সহ কাঁপায়। বাইরে যেটা ছোটো একটা ভাইজার আছে, সো এটা সহ কাঁপতে শুরু করে। আর এই বাইকের যে সিট রয়েছে, সিটটা যথেষ্ট পরিমাণে স্মুথ এবং কমফোর্টেবল একটা সিট। সো ওভারঅল এই বাইক কাদের জন্য পারফেক্ট? যারা ট্যুরিং করবেন, যারা মনে করেন যে না আমার টানাটানি দরকার নেই, আমি খুব কমফোর্টেবলি ট্যুর করতে চাই, সো সেই ক্ষেত্রে এই বাইকটা তাদের জন্য একদম বেস্ট বাইক বলে আমি মনে করি। কারণ এটাতে আপনি কোনো প্রকার ব্যাক পেইন এবং কোনো প্রকার হাতে কোনো পেইনই আপনি ফিল করবেন না, পাবেন না। তার সাথে হচ্ছে ব্রেকিংয়ের ক্ষেত্রে যদি আসি, সো ব্রেকিংটা এই বাইকে যেহেতু ওয়েটটা অনেক বেশি, কত ওয়েট আমার এক্স্যাক্টলি এখন জানা নেই,
বাট আপনি একটা বড় ডিস্ক পাচ্ছেন সামনে, কত সেটাও আমি জানি না। পেছনেও একটা ডিস্ক পাচ্ছেন, সাথে ডুয়েল চ্যানেল ABS। সো ব্রেকিংয়ের ক্ষেত্রে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন, আহামরি যে খুব একটা ভালো সেটা কিন্তু না। আপনি যদি আপনি কম্পেয়ার করেন এই বাইকের সেগমেন্ট অনুযায়ী, যেহেতু এই সেগমেন্টের এইরকম কোনো বাইক নেই বাট আমি যদি স্পিডিংয়ের কথা চিন্তা করি, যেমন বাংলাদেশের R15, GSX-R, CBR, ওগুলোর যে ব্রেকিং, সো ওগুলোর ব্রেকিং এটা থেকে ভালো আমি বলবো, কারণ ওইটার ওয়েটটা কম, সেই সাথে হচ্ছে আপনার ওগুলোর ABS থাকুক না থাকুক, এটা থেকে ওই বাইকের ব্রেকিংটা ভালো। আর এই বাইকের হচ্ছে হাইটের ক্ষেত্রে যদি আমি বলি যে কোন কোন সাইজের মানুষ আপনারা, কোন কোন হাইটের মানুষ এটা ইজিলি রাইড করতে পারবেন, আমি বলবো সব ধরনের, যে কোনো পাসপোর্ট 4-5-এর উপর যে কোনো মানুষ এটা ইজিলি রাইড করতে পারবেন। আপনার বাইকটা ওয়েট আছে, বাট যখন আপনি বাইকে বসবেন আপনার ওয়েটটা একদম টোটালি ফিল হবে না। আর সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন হবে না, এই বাইকের সাউন্ডটা অসাধারণ এক কথায়। সেটা যদি ইঞ্জিনের দিকে তাকাই, 349cc এয়ার কুলড একটা ইঞ্জিন, আর এটা হচ্ছে 6100 RPM, 100 RPM-এ 20 bhp পাওয়ার এটা হচ্ছে প্রডিউস করে, অর্থাৎ এই বাইকের RPM-টা কম আপনার আন্ডার স্কোয়ার ইঞ্জিনের। এটাই একটা হচ্ছে অ্যাডভান্টেজ যে আপনি কম RPM-এ খুব ভালো একটা পাওয়ার পাবেন। 27 কিলোমিটার টর্ক এই বাইকটা প্রডিউস করে, সম্ভবত 4500 RPM-এ। সো আপনি খুব ভালো একটা টর্ক পাবেন, পাওয়ারটা হ্যাঁ টপে ছিল তবে আপনি কম পাবেন, ইনিশিয়াল পিক আপটাও আপনি কম পাবেন, বাট হচ্ছে আপনি এটাকে যখন কোনো পাহাড়ে নিয়ে যাবেন বা কোনো প্রকার মানে আপনার ট্যুরিংয়ের ক্ষেত্রে, যেখানে আপনার টর্কটা প্রয়োজন পাওয়ার থেকে, তো সেটা খুব ভালোভাবে আপনি এই বাইক থেকে পাবেন টর্কটা। আপনার পিলিয়ন বসলে এই বাইকটা কখনোই ফিল করা যায় না যে না আমার পিছনে একজন পিলিয়ন আছে, কারণ হচ্ছে অত্যাধিক 27 কিলোমিটার টর্ক। এই গাড়িটা অনেক বেশি টর্ক প্রডিউস করার কারণে আপনার পিছনের যে ভারী ওয়েটটা সেই ওয়েটটা ফিল হয় না। আর ইঞ্জিনের ক্ষেত্রে যদি বলি, এটায় 2.2 লিটার ইঞ্জিন অয়েল লাগে, অলমোস্ট বাংলাদেশের এর আগে 150cc বাইকের যে সেগমেন্ট ছিল সেই সেগমেন্টের ডাবলেরও প্রায় বেশি ইঞ্জিন অয়েল এটাতে লাগে। সো 2.2 ইঞ্জিন অয়েল লাগে, এবং যেহেতু এই বাইকটা সার্ভিস সেন্টার সব জায়গায় নাই বর্তমানে, তো সার্ভিস দিয়ে প্রথম অবস্থায় একটু প্যারা খাবেন, বাট আমি আশা করি খুব তাড়াতাড়ি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে অনেক সব প্রত্যেকটা জেলাতে তাদের সার্ভিস সেন্টার খুলবে। এতে করে হচ্ছে কি এই বাইকটা সার্ভিসিং নিয়ে অবশ্যই একটা ভালো মানুষ একটা আশা পাবে যে রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে সার্ভিস করাতে পারবে। বাট যারা সার্ভিস নিয়ে প্যারা খাচ্ছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্টই করবো যে একটু প্যারা খাইলেও প্রথম অবস্থাতে আপনারা অফিসিয়াল শোরুম থেকে সার্ভিসটা করান, কারণ যেহেতু এই বাইকটা বাংলাদেশে কমপ্লিটলি নতুন, সো কোনো লোকাল গ্যারেজে বা কোনো জায়গায় এই বাইকটা সার্ভিসিংয়ে আপনারা যাবেন না এবং করাবেন না। আর নতুন বাইক অবশ্যই আপনার কোম্পানি যেভাবে রেফার করে বা কোম্পানি থেকে যেভাবে বলছে সেভাবেই সার্ভিসিং করুন, সেভাবেই মেনটেন করে চলুন। এতে করে আপনার বাইকটিও ভালো থাকবে, আপনিও প্যারামুক্ত থাকবেন।